আশা করি সকলে ভালো আছিস। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোদের ফিজিক্যাল যে কেমিস্ট্রি, সেখানকার কেমিক্যাল কাইনেটিক্স। এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স। তো আমরা যদি একটা রিয়াকশান লিখে এ প্লাস বি এখান থেকে সি প্লাস ডি উৎপন্ন, তাহলে এখানে এ প্লাস বি এগুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়া পদার্থ, আর সি আর ডি এরা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তো আমরা যে কোনো একটা রিয়াকশান লিখলাম, তো সেই রিয়াকশান থেকে আমাদের মনে কোশ্চেন আসতে পারে যে বিক্রিয়াটা সম্ভব কি না, মানে বিক্রিয়াটা আদৌ সম্ভব কি না একটা রিয়াকশান সম্পর্কে, বা রিয়াকশানটা হলেও সে সাম্যাবস্থা পর্যন্ত কত বিক্রিয়া পদার্থ, তার কত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে, এটা আমাদের মনে কোশ্চেন আসতে পারে। বা বিক্রিয়াটা একটা নির্দিষ্ট সময়ে তার গতি বা তার হার কত, এটা আমাদের মনে কোশ্চেন আসতে পারে। বা বিক্রিয়ার হার বা গতিটা কীভাবে বাড়ানো যায়, এটা আমাদের মনে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন আমাদের মনে আসতে পারে। তো আমরা 11-এ এই বিক্রিয়ার সম্ভাব্যতা বা বিক্রিয়াটা সম্ভব কিনা সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। এটা গিবস ফ্রি এনার্জি থেকে আমরা পাই। তাপগতিবিদ্যা চ্যাপ্টারে আমরা গিবস ফ্রি এনার্জি সম্পর্কে আলোচনা করেছি। তো সেইখান থেকে আমরা বিক্রিয়াটা সম্ভব কিনা সেটা আমরা জানতে পারি গিবস ফ্রি এনার্জি থেকে। ডেলজির মান যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটা সম্ভব হয়, আর যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা সম্ভব নয়, এটা আমরা জানি। আর বিক্রিয়ার সাম্যাবস্থা পর্যন্ত কোনো বিক্রিয়া পদার্থের তার কত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে সেটা আমরা 11-এই জেনেছি। সেটা হচ্ছে সাম্যাবস্থা যে চ্যাপ্টার ছিল, রাসায়নিক সাম্যাবস্থা এবং আয়নিক সাম্যাবস্থা, এই যে চ্যাপ্টার ছিল সেখান থেকে আমরা সাম্যাবস্থা পর্যন্ত কোনো বিক্রিয়া পদার্থের কত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে সেটা আমরা বের করতে পারি। কিন্তু তা বিক্রিয়াটার হার বা একটা নির্দিষ্ট সময় বিক্রিয়ার গতি সেটা কিন্তু আমরা নির্ণয় করতে শিখিনি বা নির্ণয় করতে পারি না এখনো পর্যন্ত। বা বিক্রিয়ার গতি কীভাবে বাড়ানো যায়, বা কোনো একটা বিক্রিয়ার মধ্যে তার অনুঘটকের কিছু প্রভাব আছে কি না, এইসব সম্পর্কে কিন্তু আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারে। তো প্রথমেই আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে বিভিন্ন রিয়াকশান সম্পর্কে আমরা একটু দেখে নেব। আমরা মূলত 3 ধরনের রিয়াকশন সম্পর্কে আমাদের ধারণা আছে। একটা হচ্ছে অতি দ্রুত গতির বিক্রিয়া, যেমন আমরা পরীক্ষাগারে যদি পরীক্ষা করি BaCl2 প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে উৎপন্ন করবে BaSO4 প্লাস HCl। ঠিক আছে, তো এখানে যদি সালফিউরিক অ্যাসিডের মধ্যে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা হয়, সঙ্গে সঙ্গে দ্রবণটা সাদা পদক্ষেপ উৎপন্ন করে, বেরিয়াম সালফেট উৎপন্ন হয় সাদা পদক্ষেপ। ঠিক আছে, তাহলে এখানে বিক্রিয়াটা মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিক্রিয়াটা ঘটে যায়। তাহলে এই ধরনের যে বিক্রিয়াগুলো অতি দ্রুত গতির বিক্রিয়া, এদের কিন্তু বিক্রিয়ার হার সহজে নির্ণয় করা সম্ভব হয় না, কারণ এখানে সমযোজী বন্ধন ভাঙন বা গঠন কিন্তু হয় না, কারণ এখানে আয়নগুলো অংশগ্রহণ করে। যেমন এখানে Ba2+, আর এখানে 2Cl-, এটাকে ভাঙলে আমরা পাচ্ছি এইটা, আর এই সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে পাচ্ছি H+ আর SO4 2, এখান থেকে উৎপন্ন হচ্ছে BaSO4, অর্থাৎ এখান থেকে এর সঙ্গে এইটা বিক্রিয়া করছে আর এটার সঙ্গে এইটা বিক্রিয়া করছে। ঠিক আছে, আয়নটা এক্সচেঞ্জ হচ্ছে, আয়ন বিনিময় হচ্ছে, বেরিয়ামের সঙ্গে সালফেট যুক্ত হচ্ছে আর এইচ এর সঙ্গে Cl যুক্ত হচ্ছে, আর উৎপন্ন হচ্ছে বেরিয়াম সালফেট প্লাস HCl। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু সহজে বিক্রিয়ার হার নির্ণয় করতে পারি না। আর এক ধরনের বিক্রিয়া আছে যেগুলো হচ্ছে অতি মন্থর গতির বিক্রিয়া, অতি মন্থর গতির বিক্রিয়া। যেমন আমরা যদি জল তৈরি করি, অক্সিজেন আর হাইড্রোজেন মিশিয়ে যদি জল প্রস্তুত করি, তাহলে আমরা যদি অক্সিজেন আর হাইড্রোজেনকে মিশিয়ে রেখে দিই তাহলে কিন্তু সে সহজে জলে পরিণত হবে না, বহুদিন ধরেও পরেও দেখবো সে জলে পরিণত হচ্ছে না, কারণ তার জন্য একটা বাইরে থেকে কিছু কন্ডিশন দরকার হয়। শুধুমাত্র এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে দিলাম তাই জন্য জলে পরিণত হয়ে গেল তা কিন্তু নয়। ঠিক আছে, তার মধ্যে তড়িৎ স্ফুলিঙ্গ পাঠাতে হয়। ঠিক আছে,
তো এইগুলো হচ্ছে অতি মন্থরগতির বিক্রিয়া। দীর্ঘদিন মানে অনেক বছর কেটে গেলেও এই জলে পরিণত হবে না। এগুলো হচ্ছে অতি মন্থরগতির বিক্রিয়া। বা আমরা যদি একটা খোলা বাতাসে একটা পরিষ্কার লোহার জিনিস রেখে দিই, সেটার উপর আমরা জানি তার উপর মরচে ধরে, যেটা জলের সঙ্গে লোহার বিক্রিয়া, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা কিছুটা বিক্রিয়াটা তোর ত্বরান্বিত করে। তো এখানে যে ফেরাস অক্সাইড বা ফেরিক অক্সাইড Fe2O3 আর XH2O বা 3 অণু যে জল থাকে, ফেরিক অক্সাইড বার যেটা মরচে বলি আমরা, সেই মরচেটা পড়ে, সেটা কিন্তু অতি ধীরে ধীরে বিক্রিয়াটা ঘটে। একদিনেই বা 2 ঘন্টা বা 4 ঘন্টায় বিক্রিয়াটা ঘটে না। আমি রেখে দিলাম, কিছুক্ষণ পরেই দেখলাম মরচে পড়ে গেছে, তা কিন্তু নয়। আমরা 2 দিন 4 দিন 10 দিন পর দেখবো তার উপর মরচে পড়েছে। তাহলে এগুলো হচ্ছে অতি মন্থর গতির বিক্রিয়া। এদের ক্ষেত্রেও কিন্তু মানে বিক্রিয়াটা এত ধীর গতিতে ঘটে, এদের ক্ষেত্রেও কিন্তু বিক্রিয়ার হার বা গতি ঠিকঠাক করা সহজে সম্ভব হয় না। যেটা সম্ভব হয় সেটা হচ্ছে যেগুলো মাঝারি বা মধ্যবর্তী গতির বিক্রিয়া, যেগুলো যেমন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন আমরা যদি গ্লুকোজের জল দিই, সুক্রোজের জল দিই, C12H22O11, এখানে যদি জল দিই, এটা সুক্রোজ, ঠিক আছে। সুক্রোজে যদি জল দিই তাহলে কী হয়, এই আর্দ্র বিশ্লেষণ হয়, সুক্রোজ আর্দ্র বিশ্লেষিত হয়। গ্লুকোজ C6H12O6, এটা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ C6H12O6। গ্লুকোজ আর ফ্রুক্টোজের আণবিক সংকেত কিন্তু একই, ফ্রুক্টোজ উৎপন্ন হয়। তাহলে এখানে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ অ্যাসিড মাধ্যমে সুক্রোজ আর্দ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এটা দুজনের আণবিক সংকেত একই, কিন্তু গঠনটা আলাদা হবে। যখন আমরা জীবাণু নিয়ে আলোচনা করবো সেখানে আমরা আলোচনা করবো। এটা অ্যান্ডোহেক্সোজ, এটা কিটোহেক্সোজ। এখানে কার্যকরী গ্রুপ হচ্ছে কিটোন আর এটা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে মাঝারি গতির বিক্রিয়া, এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এদের বিক্রিয়ার হার বা গতি কিন্তু সহজেই নির্ণয় করা যায়। তো প্রথমে আসছি বিক্রিয়ার হার বলতে আমরা কী বুঝি। এতক্ষণ ধরে যে বললাম বিক্রিয়ার হার বা গতি যে বলছিলাম, সেই বিক্রিয়ার হার বলতে আমরা কী বুঝি। বিক্রিয়ার হার বা রিয়াকশন রেট বলতে বোঝায় যে প্রতি একক সময়ে কোনো বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনকে বলা হচ্ছে বিক্রিয়ার হার। সেটা বিক্রিয়ক পদার্থই হোক আর বিক্রিয়াজাত পদার্থই হোক না কেন, প্রতি একক সময়ে বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের চেঞ্জ বা গাঢ়ত্বের পরিবর্তনকে বলা হয় বিক্রিয়ার হার। সেটা যদি বিক্রিয়ক পদার্থ হয় তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তার গাঢ়ত্বের হ্রাস হবে, আর যদি বিক্রিয়াজাত পদার্থ হয় তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তার গাঢ়ত্ব কিন্তু বৃদ্ধি হতে থাকবে। যদি আমরা এটাকে ধরা যাক একটা বিক্রিয়ায় আর থেকে পি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এটা রিঅ্যাক্ট্যান্ট আর একটা প্রোডাক্ট পি এ প্রকাশ করেছি। ধরা যাক T1 সময়ে এর গাঢ়ত্ব ছিল, মোলার গাঢ়ত্ব ছিল R1, এটা ছিল P1। T2 সময় পরে দেখা গেল এটার গাঢ়ত্ব হলো R2, এটার গাঢ়ত্ব হলো P2। তার প্রাথমিক বা একটা নির্দিষ্ট সময় পরে বা T1 সময় পরে দেখা গেল যে বিক্রিয়ক পদার্থ তার গাঢ়ত্ব R1 আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব P1, আর T2 সময় পরে গাঢ়ত্ব হলো এর R2 আর প্রোডাক্টের হলো P2। তাহলে এই যে T1 থেকে T2, এই যে মধ্যবর্তী সময় অর্থাৎ T2 মাইনাস T1, এই মধ্যবর্তী সময়টা যদি আমরা ডেল্টা টি ধরি, এই সময়ের ব্যবধানে আমাদের বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কি চেঞ্জ হয়েছে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কি চেঞ্জ হয়েছে, R2 মাইনাস R1, R2 মাইনাস R1, ঠিক আছে। তো এটাকে আমরা ডেল্টা আর ধরছি, ডেল্টা আর গাঢ়ত্বের চেঞ্জটাই। এখানে একটা মাথায় খেয়াল রাখতে হবে, যেখানে যেহেতু বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে গাঢ়ত্বের হ্রাস হয়, তাহলে এখানে R2 কিন্তু অবশ্যই R1 এর থেকে কম হবে, R2 লেস দেন R1। তাহলে যেহেতু এটা R2টা কম, তাহলে এটা অবশ্যই নেগেটিভ সাইন হবে, ঠিক আছে। তাহলে নেগেটিভ সাইন বোঝাচ্ছে
যে সময়ের সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বে কিন্তু হ্রাস হচ্ছে। একইভাবে আমরা যদি এই ডেল্টি সময়ের ব্যবধানে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের চেঞ্জ দেখি, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, তাহলে এখানে একইভাবে আমরা লিখতে পারি, কারণ এ ছিল P2, লাস্ট অন্তিম গাঢ়ত্ব P2 আর প্রাথমিক গাঢ়ত্ব ছিল T2 সময়ের গাঢ়ত্ব P2 আর T1 সময়ের গাঢ়ত্ব হচ্ছে P1, তাহলে P2 মাইনাস P1 এটাকে আমরা ডেল্টা P দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পজিটিভ হবে, কারণ এখানে P2 গ্রেটার দেন P1, কারণ P2 গ্রেটার দেন P1, কারণ এটা সময় পরে বা সময় যত বাড়বে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কিন্তু বাড়তে থাকে। বোঝা গেল? তাহলে এই ডেল্টি সময় ব্যবধানে গাঢ়ত্বে যে চেঞ্জ হলো সেটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে টেলার, আর ডেল্টি সময় ব্যবধানে যে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বে যে চেঞ্জ হলো সেটা হচ্ছে ডেলপি। তার আমরা সংজ্ঞাতে কি বলেছিলাম, যে একক সময়ে ব্যবধানে বা একক সময়ে কোনো বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বে যে চেঞ্জ হয় সেটি হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে আমরা এখান থেকে বিক্রিয়ার হারকে লিখতে পারি, বিক্রিয়ার হার ইকুয়াল টু মাইনাস ডেল্টা আর ডেল্টা টি, কারণ ডেল্টি সময় যদি এটা হয় তাহলে একক সময় এটা ডেল্টা আর বাই ডেল্টা টি। একইভাবে এটার ক্ষেত্রে ডেল্টা পি বাই ডেল্টা টি। আমরা দুটোকে দিয়েই প্রকাশ করতে পারি, একটা বিক্রিয়ার হারকে আমরা বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ উভয় দিয়েই প্রকাশ করতে পারি। তাহলে যদি বিক্রিয়ক পদার্থ দিয়ে আমরা প্রকাশ করি বিক্রিয়ার হারকে, তাহলে মাইনাস ডেল আর বাই ডেল টি, আর যদি বিক্রিয়াজাত পদার্থ দিয়ে প্রকাশ করি তাহলে এখান থেকে পাচ্ছি ডেল্টা পি বাই ডেল্টা টি। তাহলে বিক্রিয়ার হার ইকুয়াল টু এইটা পেলাম। আমরা যদি এটাকে গ্রাফে প্রকাশ করি, গ্রাফের আকারে, ধরা যাক ওয়াই অক্ষ বরাবর আমরা কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বকে প্রকাশ করেছি, আর এক্স অক্ষ বরাবর আমরা সময়কে প্রকাশ করেছি। তাহলে আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট সময় যত বাড়বে তত বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। ধরা যাক এই সময় এইখানে যে প্রাথমিক যে 0 সময় সেখানে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ছিল এটা তাহলে রিঅ্যাক্ট্যান্টের গ্রাফ। আর যখন সময় শুরু হয়নি, যখন বিক্রিয়া শুরু হয়নি, প্রাথমিক সময়ে বিক্রিয়াজাত পদার্থ তখন কিন্তু উৎপন্ন হয়নি, তার গাঢ়ত্ব 0 ছিল। যত সময় যাবে তার গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমরা গ্যাপের আকার প্রকাশ করলে আমরা পাবো এরকম বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকছে সময়ের সঙ্গে সঙ্গে, আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়তে থাকছে সময়ের সাথে। তাহলে আমরা যদি এরকম একটা বিক্রিয়া লিখি এ প্লাস বি, এখান থেকে সি প্লাস টি, তাহলে এখান থেকে রেট কী হবে, রিয়াকশান রেট ইকুয়ালটা আমরা লিখতে পারি মাইনাস ডেল্টা এ ডেল্টা টি ইকুয়াল টু মাইনাস ডেল্টা পি ডেল্টা টি ইকুয়াল টু, যদি বিক্রিয়াজাত পদার্থ দিয়ে প্রকাশ করি তাহলে ডেল্টা সি ডেল্টা টি, কারণ এখানে এগুলো পজিটিভ হবে, আর ইকুয়াল টু ডেল্টা টি এই আকারে আমরা প্রকাশ করতে পারি। এবার এখানে যেহেতু বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ সবার সহগ কিন্তু এক ধরে পড়েছে, কারণ সহগ কিন্তু অন্য কিছু ছিল না, সবার সহগই এ বা বি সি ডি সবার কিন্তু এক মোল নিয়ে আমরা দেখিয়েছি। এবার যদি ভিন্ন সহগ থাকে তখন কি হবে, ধরা যাক এরকম একটা বিক্রিয়া আছে 3a প্লাস 2b, এখান থেকে হলো 2c, 3a প্লাস 2b এখান থেকে হলো 2c। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, এখান থেকে 3 মোল এ বিক্রিয়া করছে, 2 মোল বি বিক্রিয়া করছে, করে উৎপন্ন হচ্ছে 2 মোল সি উৎপন্ন হচ্ছে। তাহলে এর সঙ্গে বি এর যে গাঢ়ত্বের যে অনুপাত সেটা হচ্ছে 3:2, এর সঙ্গে বি এর গাঢ়ত্বের অনুপাতটা হচ্ছে 3:2। তাহলে রিয়াকশান করার অনুপাতটা কী হবে, উল্টোটা হবে, কারণ এ যে হারে বিক্রিয়া করবে বি কিন্তু সেই হারে বিক্রিয়া করবে না, কারণ এ 3 মোল বিক্রিয়া করছে, বি এর
বি এর 2 মোল বিক্রিয়া করছে, তাহলে 2 × 3 এর বিক্রিয়া মানে অন্তর্হিত হওয়ার হার বা যে হারে ফুরবে, ঠিক আছে, বি কিন্তু তার 3 গুণ হারে ফুরবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 × এর অন্তর্হিত হওয়ার হার ইকুয়াল টু 3 × বি এর অন্তর্হিত হওয়ার হার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে অন্তর্হিত হওয়ার হার মানে কি 2 × ডেল্টা এ ডেল্টা টি ইকুয়াল টু 3 × ডেল্টা বি। ডেল্টা টি একটা মাইনাস বসাতে হবে, কারণ যেহেতু এগুলো বিক্রিয় পদার্থ তাই এদের ক্ষেত্রে গাঢ়ত্বে হ্রাস হচ্ছে। তাহলে এটা আমরা এই বিক্রিয়া থেকে পেলাম যে যে মানে যে এর দ্বিগুণ হারে যে অন্তর্হিত হওয়ার হার সেটা হচ্ছে বি এর 3 গুণ হারে অন্তর্হিত হওয়ার হারের সঙ্গে সমান হবে। এবার আমি এ এর সঙ্গে সি বা বি এর সঙ্গে সি এর একটা সম্পর্ক স্থাপন করব। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এ এর সঙ্গে এ 3 মোল বিক্রিয়া করছে, করে সি 2 মোল উৎপন্ন হচ্ছে। তাহলে এ এর সঙ্গে সি এর এটারও কিন্তু কী হবে, তাহলে এখান থেকে আমরা বার করে নিচ্ছি ডেল এ ডেল্টা টি ইকুয়াল টু -3/2 ইন্টু ডেল্টা বি ডেল্টা টি, ঠিক আছে। এখান থেকে আমরা ডেল্টা এ বা ডেল্টা টি এটা বার করে নিলাম -3/2 ডেল টি। এইবার আমরা এর সঙ্গে সি এর যদি সম্পর্ক স্থাপন করি তাহলে কী পাবো না 2 × এর অন্তর্হিত হওয়ার হার ইকুয়াল টু 3 × সি এর উৎপন্ন হওয়ার হার, ঠিক আছে। আমি এবার এ এর সঙ্গে সি এর সম্পর্ক স্থাপন করবো। আমি এর সঙ্গে বিয়ে করলাম, সেটা যেহেতু 3:2 অনুপাতে বিক্রিয়া করেছে। এবার এখানেও কিন্তু এর সঙ্গে সি সেটাও কিন্তু 3:2 এদের অনুপাত, এর 3 মোল বিক্রিয়া করছে, এখানে 2 মোল উৎপন্ন হচ্ছে। তাহলে সে একই সম্পর্ক হবে 2 × এর অন্তর্হিত হওয়ার হার ইকুয়াল টু 3 × সি এর উৎপন্ন হওয়ার হার। এখানে শুধু এটা চেঞ্জ হবে যে এখানে শুধু সি এর উৎপন্ন হওয়ার হার, ঠিক আছে। এই সম্পর্কটা আমি রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। এই সম্পর্কটা আমি রেখে দিলাম এইটা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি আগেরটা না এইটা ইকুয়াল টু 3 × ডেল্টা সি ডেল্টা টি, এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে, ঠিক আছে। আর এখান থেকে আমি পাচ্ছি কি মাইনাস ডেল্টা এ বা ডেল্টা টি ইকুয়াল টু 3/2 ডেল্টা সি বাই ডেল্টা টি, এটা পাচ্ছি। তাহলে এই দুটো যে সম্পর্ক পেলাম, একটা এ এর সঙ্গে সি এর আর একটা এ এর সঙ্গে বি এর, এই দুটোর সাথে সমান করতে পারি। এই দুটি সমান, সব পরে সমান, এইটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান। তাহলে এই তিনটা আমি সমান লিখতে পারি। তাহলে এখান থেকে আমি লিখছি তিনটাকে সমান, এ এর সঙ্গে বি এর সঙ্গে সি এর সম্পর্ক স্থাপন করব। আমি একটু উপরে লিখছি। তাহলে এখান থেকে পেলাম যে মাইনাস ডেল্টা এ ডেল্টা টি ইকুয়াল টু -3/2 ডেল্টা বি ডেল্টা টি ইকুয়াল টু -3/2 ডেল্টা সি ডেল্টা টি। এবার যদি 3 দিয়ে ভাগ করি, ডেল এ ডেল টি -12 ডেল্টা বি ডেল্টা টি মাইনাস না, এটা সিটা প্লাসই হবে, ডেল্টা সি ডেল্টা টি। তাহলে এটা দাঁড়ালো -1/3
ডেল এ ডেল টি ইকুয়াল টু মাইনাস 1/2 ডেল বি ডেল টি ইকুয়াল টু হাফ ডেল সি ডেল টি। তাহলে আমরা যে সমীকরণটা নিয়েছিলাম, সেই সমীকরণ নিয়েছিলাম যে 3a প্লাস 2b ইকুয়াল টু 2c, এই সমীকরণটা নিয়েছিলাম। তাহলে সেই সমীকরণ থেকে আমরা যে বিক্রিয়ার যে হারটা, এটা বিক্রিয়ার হার ইকুয়াল টু এটা, তাহলে হার ইকুয়াল টু কি দাঁড়ালো, এইটা দাঁড়ালো, এটা মাইনাস হবে এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে সহগটা ছিল, এই সহগটা কিন্তু 1/, হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে এ যে সহগ ছিল 3, সেখানে দেখ এ এর সঙ্গে 1/3 হয়ে গেছে, বি এর সহগ ছিল 2, এটা 1/2 হয়ে গেছে, সি এর সহগ ছিল 2, এখানেও 1/2 হয়ে গেছে। তাহলে যে সহগটা থাকবে সেটা কিন্তু তার অনন্য হয়ে যাবে হারের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এরকম একটা বিক্রিয়া লিখি, ধরা যাক আমরা এরকম একটা বিক্রিয়া লিখেছি, এক্স মল এ বিক্রিয়া করে, এক্স মল এক্স বিক্রিয়া করেছে, ওয়াই মল ওয়াই বিক্রিয়া করেছে, করে জেড মল জেড উৎপন্ন করছে। আর এখান থেকে আমরা কি রিয়েক্ট লিখতে পারি, এইট ইকুয়াল টু 1/x, অবশ্যই মাইনাস ডেল্টা এক্স ডেল্টা টি ইকুয়াল টু মাইনাস 1/y ডেল্টা ওয়াই ডেল্টা টি ইকুয়াল টু 1/z ডেল্টা জেড ডেল্টা টি। তাহলে এটা লিখতে পারি এইভাবে, কারণ আগে যে সমীকরণটা দাঁড়ালো সেখানে অনুযায়ী যে যেটা সহগ থাকবে সেটা তার অনন্য হয়ে যাবে এই বিক্রিয়ার হারের সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বিক্রিয়ার হারকে প্রকাশ করতে পারি। এবার আমরা আসবো গড় হার, অ্যাভারেজ রেট। হার আবার দু রকমের আছে, এটা হচ্ছে গড় হার এবং তাৎক্ষণিক হার। গড় হার বলতে আমরা কি বুঝি, আর তাৎক্ষণিক হার বলতে আমরা কি বুঝি। গড় হার বলতে অ্যাকচুয়ালি বিক্রিয়ার যে হার বললাম সেটাই। গড় হার বলতে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়তা যে চেঞ্জ, সেটাই হচ্ছে গড় হার। আবার বলছি, গড় হার বলতে বোঝায় প্রকৃতপক্ষে যে আমরা হার নিয়ে তখন আলোচনা করলাম সেটাই, মানে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়তার পরিবর্তনকে বলা আছে গড় হার। তবে গড় হার কিন্তু বিক্রিয়ার প্রকৃত হারকে বোঝায় না। আবার বলছি, গড় হার কিন্তু বিক্রিয়ার প্রকৃত হারকে বোঝায় না, সেটা আমরা একটু পরেই আলোচনা করব কেন গড় হার আর বিক্রিয়ার প্রকৃত হার কিন্তু এক নয়, ঠিক আছে। তাহলে গড় হার অ্যাকচুয়ালি যেটা, ধরা যাক এরকম একটা বিক্রিয়া আছে, এম প্লাস এন ইকুয়াল টু পি প্লাস কিউ, এরকম একটা বিক্রিয়া আছে, বা এখানে 1/m ধরে নিচ্ছি, সরি এম মোল এন মোল, এটা পি, এটা কিউ মোল কিউ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এম মোল এম এর সঙ্গে এন মোল এন বিক্রিয়া করে পি মোল পি আর কিউ মোল কিউ উৎপন্ন করেছে। এখানে এম মোল এম বিক্রিয়া করেছে, এন মোল এন বিক্রিয়া করেছে, পি মোল পি উৎপন্ন হয়েছে, আর কিউ মোল কিউ উৎপন্ন হয়েছে। তাহলে সেই একটা আগে যেটা আমরা আলোচনা করলাম যে একটা নির্দিষ্ট সময় ব্যবধান, ধরে T1 সময় এর গাঢ়তা ছিল M1, এর গাঢ়তা ছিল N1, ঠিক আছে। এটা ছিল P1, এটা ছিল Q1, T2 সময় পরে এটা M2, এটা N2, এটা P2, এটা Q2, এটা T2 মাইনাস T1, অর্থাৎ ∆T সময়ে এদের গাঢ়তা যে চেঞ্জ সেটা হচ্ছে M2 মাইনাস M1, এটা N2 মাইনাস N1, এটা P2 মাইনাস P1, এটা Q2 মাইনাস Q1। এদের ক্ষেত্রে যেটা আমরা ডেল্টা দিয়ে যদি প্রকাশ করি তাহলে মাইনাস হবে, কারণ M2 বা এখানে N2 এগুলো কিন্তু N1 বা M1 এর থেকে কম, ঠিক আছে। কারণ নির্দিষ্ট সময় সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বিক্রিয়া পদার্থের গাঢ়তা হ্রাস পেতে থাকে। তাহলে M2 M1 এর থেকে ছোট, আবার N2 N1 এর থেকে ছোট, তাই এদের ক্ষেত্রে বিক্রিয়ার যে ∆2 সময় যে সময় ব্যবধানে আমরা যে গাঢ়তার চেঞ্জটা দেখলাম M2 মাইনাস M1, এটাকে আমরা মাইনাস ডেল্টা
এম ধরতে পারি। একইভাবে এনের ক্ষেত্রে তাই, ঠিক আছে। তাহলে এখানে যে একক সময় তাহলে গাঢ়তার চেঞ্জ কী হচ্ছে, মাইনাস ডেল এম ডেল টি। তাহলে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে গাঢ়তের চেঞ্জ এবং সময়ের ব্যবধান, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে বিক্রিয়ার গড় হার। আর গাঢ়তের চেঞ্জ আর যে সময়ের ব্যবধান সেটাকে অনুপাতকে বলা হচ্ছে গড় হার। তাহলে গড় হার ইকুয়ালটা আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। গড় হার ইকুয়ালটা অবশ্যই এখানে 1/m হবে, কারণ এখানে যে সহগটা আছে 1/m হবে, ঠিক আছে। একইভাবে আমরা এনের ক্ষেত্রেও আমরা এইভাবে লিখতে পারি, -1/n ডেল্টা এন ডেল্টা টি। আর পি কিউ এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/p ডেল্টা পি ডেল্টা টি, 1/q ডেল কিউ ডেল্টা টি। এগুলো পজিটিভ হবে, কারণ এদের ক্ষেত্রে গাঢ়ত্ব বৃদ্ধি পেতে থাকে, সময় যত বাড়ে গাঢ়ত্ব বাড়তে থাকে। তাহলে এটা গেল বিক্রিয়ার গড় হার। তাহলে গড় হার আমরা লেখচিত্রের সাহায্যে কীভাবে নির্ণয় করব, গড় হারকে আমরা লেখচিত্রের সাহায্যে কীভাবে নির্ণয় করব। এদিকে আমি ওয়াই অক্ষ বরাবর কনসেন্ট্রেশন স্থাপন করলাম, আর এইখানে ওয়াই এক্স অক্ষ বরাবর আমরা ফিক্সড করলাম টাইমকে, ঠিক আছে। তাহলে আমরা এর আগে ছবিটা এঁকেছিলাম যে ধরা যাক প্রাথমিক সময় বিক্রিয়ক পদার্থের গাঢ়তা ছিল এইটা। তাহলে এটা সময়ের সঙ্গে সঙ্গে গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকবে। আর প্রাথমিক সময় এখানে বিক্রিয়া যত, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্টটা হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা প্রোডাক্ট। ধরা যাক T1 সময় গাঢ়ত্ব ছিল এখানে এটা T1 সময়, এখানে যে রিঅ্যাক্ট্যান্ট তার গাঢ়ত্ব ছিল এইটা R1, আমি ধরছি R থেকে P একটা রিঅ্যাকশন। T1 সময় গাঢ়ত্ব ছিল R1, আর এখানে ধরা যাক এটা T2 সময় গাঢ়ত্ব। এখানে যদি আমি এটা হচ্ছে R2, ঠিক আছে। T1 সময় এটা হচ্ছে R1, এটা P1, T2 সময় এটা R2, এটা P2। তাহলে এবার এই যে চেঞ্জটা হলো সেটি হচ্ছে গাঢ়তের চেঞ্জ T2 - T1 সময়। আর এখানে প্রাথমিক যে T1 সময় সেখানে প্রোডাক্টের গাঢ়ত্ব ছিল এটা P1, আর T2 সময় পরে গাঢ়তের হলো P2। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে লেখচিত্রের সাহায্যে সহজে বোঝা যাচ্ছে যে প্রোডাক্টের গাঢ়ত্ব বাড়ছে, P1 এর থেকে P2 বেশি। আবার এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে R1 থেকে R2 কিন্তু কম। তাহলে এই যে ডেল্টা টি, এই যে সময়ের যে পার্থক্য, এটাকে আমরা ডেল্টা টি দিয়ে যদি প্রকাশ করি, এই যে সময় পার্থক্য, এই ডেল্টা টি সময় এই গাঢ়ত্বের প্রথমে চেঞ্জ হলো, এইটা ডেল্টা পি আমরা যেটা প্রকাশ করছিলাম, ডেল্টা পি। আর এখানে যে এই পার্থক্য হলো গাঢ়ত্বের, সেটা হচ্ছে ডেল্টা আর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সহজেই কিন্তু এই ডেল আর বাই ডেল টি বা ডেল পি বাই ডেল টি করে আমরা সহজেই রিয়াকশন রেটটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা গেল গড় হার। এবার আমরা আসবো তাৎক্ষণিক হার। তাৎক্ষণিক হার বা ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। তাৎক্ষণিক হার বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে গাঢ়ত্বের যে পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক হার। আবার বলছি একটা নির্দিষ্ট মুহূর্তে, আগেরটা বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, ঠিক আছে। আগেরটা বলা ছিল নির্দিষ্ট সময়ের ব্যবধানে গাঢ়ত্বের যে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে গড় হার। এখন আমি বলছি কোনো একটা বিক্রিয়ার কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়া বা বিক্রিয়াজাত পদার্থের যে গাঢ়ত্বের চেঞ্জ হয়েছে সেটাই হচ্ছে তার তাৎক্ষণিক হার।
তো আমি ধরে নিলাম একটা বিক্রিয়া এ থেকে বি উৎপন্ন হচ্ছে। তাহলে T1 সময়ে আমি ধরেছি এর গাঢ়ত্ব ছিল A1, T1 সময়ে গাঢ়ত্ব ছিল A1, এর গাঢ়ত্ব ছিল B1, ঠিক আছে। আর ঠিক এর যে পরবর্তী মুহূর্ত মানে ঠিক ক্ষুদ্র সময় পরে বা ডেলটি সময় পরে, মানে T1 প্লাস ডেলটি এই সময় পরে এর গাঢ়ত্ব হলো A2, এর গাঢ়ত্ব হলো B2। T1 সময়ে এর গাঢ়ত্ব ছিল A1, এর গাঢ়ত্ব ছিল B1, আর T1 প্লাস ডেলটি অর্থাৎ ডেলটিটা যেখানে খুব ক্ষুদ্র নগণ্য, ঠিক আছে, ডেলটির মান খুব ক্ষুদ্র। তাহলে এই T1 প্লাস ডেলটি মানে একটা নির্দিষ্ট মুহূর্তে, জাস্ট একটা কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ড, সেই নির্দিষ্ট মুহূর্তে গাঢ়ত্ব যে চেঞ্জ হচ্ছে, এখানে গাঢ়ত্ব চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পেলাম A2 মাইনাস A1, এখানে এই ক্ষেত্রে A2 মাইনাস A1, সেই ক্ষেত্রে B2 মাইনাস B1, বা এটাকে আমরা ধরে নিচ্ছি ডেল্টা এ, আর এটাকে ধরে নিচ্ছি ডেল্টা বি, ঠিক আছে। এবার এখানে যেহেতু এটা ছোট, A2টা ছোট, তাই নেগেটিভ হবে, এটা যেহেতু B2টা ছোট, এই সরি বড়, এটা পজিটিভ হবে, ঠিক আছে। এবার আমরা বললাম যে ফ্র্যাকশন অফ সেকেন্ড মানে একটা নির্দিষ্ট মুহূর্তে গাঢ়ত্ব যে চেঞ্জ, তার মানে এই যে টি টি কিন্তু টেন্স টু 0, মানে এখানে আমরা বিক্রিয়ার যে হারকে আমরা প্রকাশ করব লিমিট টি টেন্স টু 0 আর মাইনাস ডেল্টা এ ডেল্টা টি, ঠিক আছে। একইভাবে আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারি লিমিট টি টেন্স টু 0 ডেল্টা বি ডেল্টা টি। তাহলে খুব মানে টেন্স টু 0 সময়, প্রায় ফ্র্যাকশন অফ সেকেন্ড সময়ে যে গাঢ়ত্বের চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে তার তাৎক্ষণিক হার। এটাকে আমরা লিখতে পারি মাইনাস ডেল্টা এ ডি এ ডিটি, খুব ক্ষুদ্র সময়টাকে বোঝাচ্ছে, আর এইটাকে ডি বি ডিটি, ঠিক আছে। তাৎক্ষণিক হারকে আমরা তাৎক্ষণিক হারকে আমরা এভাবে প্রকাশ করতে পারি ডিএ ডিটি, আর এখানে ডিবি ডিটি, ঠিক আছে। তাহলে এখানে এই ডি কথার মানে কিন্তু খুব ছোট ক্ষুদ্র, আগেরটা ছিল ডেল্টা, এটা একটু সময়ের ব্যবধানে গাঢ়ত্বের চেঞ্জ, আর এখানে খুব ক্ষুদ্র সময়ের ব্যবধানে গাঢ়ত্বের যে চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে বিক্রিয়ার তাৎক্ষণিক হার। অ্যাকচুয়ালি এইটাই কিন্তু প্রকৃত হার, তাৎক্ষণিক হারটাই বিক্রিয়ার প্রকৃত হার। আমরা একটু আগে বললাম বিক্রিয়ার গড় হার কিন্তু প্রকৃত হারকে নির্দেশ করে না, কারণটা একটু জেনে রাখ। গড় হার আমরা কি বললাম, যে গড় হার একটা নির্দিষ্ট সময় ব্যবধানে গাঢ়ত্বের যে চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে, সেটা বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থ হবে না, যাই হবে না কেন, তাহলে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের যে চেঞ্জ হয় সেটি হচ্ছে বিক্রিয়ার গড় হার। তাহলে আমরা যদি এরকম একটা বিক্রিয়া লিখি এ থেকে বি, তাহলে T1 সময় গাঢ়ত্ব ছিল এখানে A1, এটা B1, T2 সময় গাঢ়ত্ব ছিল এটা A2, এটা B2, ডেলটি সময় ব্যবধানে এখানে গাঢ়ত্বের চেঞ্জ হলো ডেল এ মাইনাস ডেল এ, আর এখানে এই ক্ষেত্রে চেঞ্জ হলো ডেল্টা বি। তাহলে এখানে যে হার টি অ্যাভারেজ আর অ্যাভারেজ ইকুয়াল টু মাইনাস ডেল এ ডেল্টা টি ইকুয়াল টু ডেল্টা বি ডেল্টা টি। তাহলে এখান থেকে এই সমীকরণটা থেকে কি বোঝাচ্ছে না, এই যে সময় ব্যবধান ডেল্টা টি, এখানে কিন্তু একটা ব্যবধান আছে T1 T2, তো এই ব্যবধানে মানে T1 বা T2 এর মধ্যবর্তী যে কোনো সময়ের গাঢ়ত্বের পরিচয় এটা কিন্তু ডেল্টা এ, তাই তো। এখান থেকে বোঝাচ্ছে যে এই T2 মাইনাস T1 এই সময়ের ব্যবধানে গাঢ়ত্বের
পরিবর্তন সেটা হচ্ছে ডেল্টা এ। অর্থাৎ এই সময় এই যে টি মধ্যবর্তী সময় T2 - T1 এই যে গ্যাপটা, এই মধ্যবর্তী সময় গাঢ়ত্ব কিন্তু ফিক্সড। এটা কিন্তু সঠিক নয়, কারণ আমরা জানি যে একটা নির্দিষ্ট সময় যত বাড়বে, কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে সময় যত বাড়বে বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব কমতে থাকে বা হ্রাস পেতে থাকে, আর বিক্রিয়া যত পদার্থের সময়ের সঙ্গে সঙ্গে গাঢ়ত্ব বাড়তে থাকে। তাহলে এখান থেকে এই সমীকরণ হচ্ছে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে বিক্রিয়া বা বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব যে পরিবর্তন হচ্ছে না, ফিক্সড থাকছে, সেটা কিন্তু সত্যি নয়। তাই এখান থেকে বলা যায় যে বিক্রিয়ার গড় হার সেটা কিন্তু বিক্রিয়ার প্রকৃত হারকে নির্দেশ করে না। ঠিক আছে, তাৎক্ষণিক হার সেটাকে আমরা কীভাবে গ্রাফের সাহায্যে নির্ণয় করব। তাৎক্ষণিক হারকে গ্রাফের সাহায্যে নির্ণয় করব। তাহলে এখানে ধরা যাক x অক্ষ বরাবর আমরা কনসেন্ট্রেশন স্থাপন করেছি, গাঢ়ত্ব, আর এখানে টাইমকে স্থাপন করলাম। তাহলে রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা আস্তে আস্তে কমতে থাকে। তা ধরা যাক এই একটি এই সময় আমরা তাৎক্ষণিক হার নির্ণয় করবো, মানে জাস্ট একটা ফ্র্যাকশন, এই সময়টা মানে কোনো ব্যবধান নয় কিন্তু, জাস্ট এই সময়টা। তাহলে এখানে এই বিন্দুতে আমি একটা এই যে এখানে টি যে সময়টা, হ্যাঁ এই বিন্দুতে আমি একটা স্পর্শক টানবো। এখানে অনেকটা ভেবে গেল, স্পর্শক টানবো। ঠিক আছে, তাহলে এখানে যে ট্যানজেন্টটা, নতিটা যে টানবো, ধরো জায়গাটা এ, এটা বি, এটা সি, আর এই বিন্দুটা হচ্ছে ডি। তাহলে এই ডি বিন্দুতে স্পর্শক, সেটাই কিন্তু সেই স্পর্শকের যে নতি, এই নতিটাই কিন্তু বিক্রিয়ার তাৎক্ষণিক হার। তাৎক্ষণিক হার ইকুয়াল টু, আর এর ট্যানজেন্ট কী হবে, এটা যদি থিটা হয় ট্যান থিটা, এবারে লম্ব বাই ভূমি, মানে এবি বাই বিসি, তাই তো। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি। তাহলে সেটাই হচ্ছে তাৎক্ষণিক হার। এখান থেকে আমরা তাৎক্ষণিক হার নির্ণয় করতে পারবো। একইভাবে আমি যদি এটা রিঅ্যাক্টেড দিয়ে করলাম, যদি প্রোডাক্ট দিয়ে করি, এদিকে কনসেন্ট্রেশন, এদিকে টাইম, তাহলে এই ক্ষেত্রে এইভাবে বাড়বে আস্তে আস্তে। তাহলে ধরা যাক এই নির্দিষ্ট সময় একটি এটা টি, এই সময় এখানে আমি ট্যানজেন্ট এই টানবো স্পর্শক, তাহলে এ বিসি। তাহলে এই যে ডি বিন্দুতে স্পর্শকটা টানলাম এ বি, এই স্পর্শকের নতি, এই নতিটাই কিন্তু বিক্রিয়ার হার, তাই তাৎক্ষণিক হার ইকুয়াল টু, এই নতিটা কী হবে, লম্ব মানে বিসি বাই এসি। ঠিক আছে, আর এইভাবে আমরা গ্রাফের সাহায্যে বিক্রিয়ার তাৎক্ষণিক হার নির্ণয় করতে পারি। এবার আমরা আসবো যে হারের যে ইউনিট, এককটা কি, বিক্রিয়ার হারের একক। বিক্রিয়া হারের একক, তাহলে হার সমান কি দেখলাম, গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, তাই তো। বিক্রিয়ার হার সমান আমরা দেখলাম গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে একক কি হবে, হারের একক ইকুয়াল টু গাঢ়ত্বের একক বাই সময়ের একক। গাঢ়ত্বকে যদি আমরা মোল পার লিটার দিয়ে প্রকাশ করি, সময়কে যদি সেকেন্ড দিয়ে প্রকাশ করি, তাহলে এখান থেকে আমরা
এককটা লিখতে পারি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, বা যদি এটাকে মিনিট দিয়ে প্রকাশ করি তাহলে সেটা মিনিট হয়ে যাবে। এটা যদি মিনিট দিয়ে প্রকাশ করি তাহলে মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স, যদি ঘন্টা দিয়ে প্রকাশ করি তাহলে ঘন্টা আওয়ার ইনভার্স হবে। ঠিক আছে, তাহলে এইভাবে হবে হারের একক মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বা মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স বা ঘন্টা আওয়ার ইনভার্স। এবার যদি কোনো গ্যাসীয় বিক্রিয়া হয়, গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা মোলাকারক থেকে তার পার্সিয়াল প্রেসার দিয়ে প্রকাশ করতে পারি। গ্যাসীয় যদি বিক্রিয়া হয়, গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে মোলার কনসেন্ট্রেশন ইকুয়াল টু আমরা তাকে পার্সিয়াল প্রেসার দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে পার্সিয়াল প্রেসারকে যদি আমরা এটিএম দিয়ে প্রকাশ করি, এটিএম একটা অ্যাটমসফিয়ার দিয়ে প্রকাশ করি, তাহলে এক্ষেত্রে এককটা কি দাঁড়াবে হারের একক। মোলার কনসেন্ট্রেশন বা মোল পার লিটারকে আমরা এটিএম দিয়ে প্রকাশ করছি, তাহলে এটিএম সেকেন্ড ইনভার্স বা এটিএম মিনিট ইনভার্স। ঠিক আছে, তাহলে এটা গেল কোনো গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কীভাবে প্রকাশ করবো তার বিক্রিয়ার হারের একক। মানে যেহেতু গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে তার মোলার কনসেন্ট্রেশনকে আমরা পার্সিয়াল প্রেসার বা আংশিক চাপ দিয়ে প্রকাশ করি, আংশিক চাপের ক্ষেত্রে এককটা যদি এটিএম দিয়ে প্রকাশ করি বায়ুমণ্ডলীয় চাপ, আর সেক্ষেত্রে বিক্রিয়ার হারের একক হবে এটিএম সেকেন্ড ইনভার্স বা এটিএম মিনিট ইনভার্স। ঠিক আছে, তাহলে এই গেল বিক্রিয়ার হারের একক। এবার আমরা আলোচনা করব কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার হার নিয়ন্ত্রণকারী যে শর্তগুলো আছে সেইগুলো সম্পর্কে। বিক্রিয়ার হার নিয়ন্ত্রণকারী শর্তগুলো সম্পর্কে। হার নিয়ন্ত্রণকারী শর্ত। 1 নম্বর শর্ত, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। এটা একটা শর্ত। আমরা গাঢ়ত্ব যত বেশি নেব, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যত বেশি নেব, বিক্রিয়ার হার কিন্তু বাড়বে, তাই তো? কারণ যত বেশি গাঢ়ত্ব হবে তত বেশি মলিকিউল বা যত বেশি অণু বা পরমাণু অংশগ্রহণ করবে বিক্রিয়ায়। ঠিক আছে, যত বেশি অণু বা পরমাণু নেবো তত বেশি সংখ্যক সংঘর্ষ হবে। ওখানে যদি অসংখ্য যত বেশি গাঢ়ত্ব হবে তাকে সেখানে কিন্তু অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা বাড়বে, আর পরমাণুর সংখ্যা বাড়লে কিন্তু এদের মধ্যে কলিশন হবে বা সংঘর্ষ হবে। আর সংঘর্ষ যত বেশি হবে বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়াজাত পদার্থে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি হবে। এখানে এই কটা মলিকিউল পরমাণু থাকে, মানে এদের মধ্যে যতগুলো সংঘর্ষ হবে তুলনামূলক এখানে কিন্তু সংঘর্ষের পরিমাণ বেশি হবে। তাই সম্ভাবনা বেশি হবে কোথায় না এইখানে ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়াজাত পদার্থে পরিণত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তুলনামূলক এখানে কম হবে, কারণ এখানে কম সংখ্যক মলিকিউল বা পরমাণু অংশগ্রহণ করেছে। এখানে কম সংখ্যক পরমাণু অংশগ্রহণ করার জন্য এখানে কিন্তু অণু বা পরমাণুগুলোর মধ্যে কলিশনটা অনেক কম হবে, আর সংঘর্ষ যত কম হবে তাদের মধ্যে বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়াজাত পদার্থে পরিণত হওয়ার সম্ভাবনাও কমে যাবে। তাই গাঢ়ত্ব যত বেশি হবে তত বিক্রিয়ার হার তত বাড়বে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট এর প্রকৃতি। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতি। এখন কোনো একটা রিয়াকশন যখন ঘটে তখন আমরা দেখলাম যে সমাজী বন্ধন তৈরি হয়, বা কোনো একটা যেটা তৈরি হলে সেটা বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে তৈরি হয়, সেটা নতুন পদার্থ উৎপন্ন হয়, আর বিক্রিয়ক পদার্থগুলোর ক্ষেত্রে সমাজী বন্ধন ভেঙে যায়, ভাঙন হয়, আর বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে সমাজী বন্ধন তৈরি হয়। তাহলে কোনো ক্ষেত্রে ভাঙন হচ্ছে সমাজী বন্ধন, আর কোনো ক্ষেত্রে সমাজী বন্ধন উৎপন্ন হচ্ছে বা গঠিত হচ্ছে। এবার যদি সমাজী বন্ধন এর সংখ্যা যত বাড়বে বা শক্তি যত বাড়বে,
ঠিক আছে, তাহলে সেই বন্ধন বিভাজন অনেক কষ্টকর হবে। তাহলে সেই রিঅ্যাক্ট্যান্ট কিন্তু সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। কারো যদি ট্রিপল বন্ড থাকে, দেখা গেল কারো ট্রিপল বন্ড আছে, ঠিক আছে, এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে তাদের ট্রিপল বন্ড আছে। আর ধরা যাক এ আর বি এর মধ্যে সিঙ্গেল বন্ড আছে। তাহলে এখানে যেহেতু ট্রিপল বন্ড আছে, সমাজের বন্ধন সংখ্যা বেশি এবং তার শক্তিও বেশি, এই তুলনামূলক এটা কিন্তু সহজেই ভাঙন হবে, এটা কিন্তু সহজে ভাঙন হবে না। তাই এ যদি অংশগ্রহণ করে, এক্স ওয়াই যদি অংশগ্রহণ করে কোনো বিক্রিয়ায়, আর এ বি যদি অংশগ্রহণ করে, তাহলে কোনটার ক্ষেত্রে রিয়াকশন রেট বেশি হবে? এ বিটার ক্ষেত্রে রিয়াকশন রেট বেশি হবে, কারণ এক্ষেত্রে যেহেতু সিঙ্গেল বন্ড সহজে কিন্তু বন্ধন বিভাজন হবে, বিভাজিত হয়ে সেটা সহজেই পরমাণুতে পরিণত হবে এবং সংঘর্ষ করবে এবং বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু বন্ধনের সংখ্যা বেশি এবং শক্তি বেশি, এক্ষেত্রে সহজে বন্ধন বিভাজন হয় না। বন্ধন বিভাজিত হলেও খুব শক্তির প্রয়োজন হয়, যার ফলে রিয়াকশন রেটটা অনেক কমে যায়। ঠিক আছে, তাহলে রিয়াকশন এই রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট এদের কিন্তু প্রকৃতিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো পরবর্তী যে অংশ এটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার। 3 নম্বর, টেম্পারেচার বা উষ্ণতা। ঠিক আছে, উষ্ণতা কিন্তু একটা ফ্যাক্টর। উষ্ণতা যত বাড়ে তত বিক্রিয়ার হারও বাড়ে। দেখা গেছে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ হয়ে যায়। সেটা আমরা আর্হিনিয়ার সমীকরণ আমরা পরে আলোচনা করব। প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়ার হার, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে হার দ্বিগুণ হয় প্রায়। ঠিক আছে, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে যদি T1 তাপমাত্রায় বিক্রিয়ার হার R1 হয় আর T1 প্লাস 10 ডিগ্রি সি, অবশ্যই ডিগ্রি সি 10 সেন্টিগ্রেড টেম্পারেচারের রেটটা যদি R2 হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি R2 ইকুয়াল টু R1 প্রায়। ঠিক আছে, এটা অবশ্যই প্রায় R2 ইকুয়াল টু R1, অর্থাৎ বিক্রিয়ার হারটা আগের হারের থেকে দ্বিগুণ হয়ে গেছে। পরবর্তী যে শর্ত সেটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল যত বাড়বে, বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রফল যত বাড়বে, অর্থাৎ যত সূক্ষ্ম সূক্ষ্ম তার কণায় পরিণত করবো তার ক্ষেত্রফল বাড়বে, যত সূক্ষ্ম সূক্ষ্ম কণায় বিভাজিত করব তত পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে তত তাদের মধ্যে কন্ট্যাক্ট জোন অর্থাৎ সংঘর্ষতলের ক্ষেত্রফল যত বাড়বে, তার মধ্যে সংঘর্ষ করার প্রবণতা বাড়বে, তার ফলে তাদের বিক্রিয়াজাত পদার্থ তৈরি হওয়ার প্রবণতাও কিন্তু বাড়বে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত কিন্তু বিক্রিয়াজাত পদার্থে পরিণত হওয়ার হারও বাড়বে, অর্থাৎ রিয়াকশান রেটও তত বেশি হবে। ঠিক আছে, কারণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে কন্ট্যাক্ট জোনটা অর্থাৎ যে বিক্রিয়া পদার্থগুলো অণুগুলোর মধ্যে সংস্পর্শকালের ক্ষেত্রফল বেশি হয়ে যায়। তার মানে বেশি সংখ্যক কণা কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তার ফলে রিয়াকশান রেটটা বাড়বে। ঠিক আছে, তাহলে যত বিক্রিয়া পদার্থগুলো সূক্ষ্ম সূক্ষ্ম চূর্ণ করব তত কিন্তু রিয়াকশান রেটটা বেশি হবে। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে অনুঘটকের উপস্থিতি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অনুঘটক, ক্যাটালিসিস বা অনুঘটক উপস্থিতি। আমরা আগে পড়েছি যে অনুঘটক মানে বিক্রিয়ার বেগ বিক্রিয়ার বেগকে বাড়ায়, তাই তো? আর অনুঘটক থাকলে বিক্রিয়ার বেগকে বাড়ায়। তাহলে অনুঘটক কোনো একটা বিক্রিয়ায় অনুঘটক যদি থাকে তাহলে বিক্রিয়ার বেগ বেড়ে যায়, হার বেড়ে যায়। কেন বাড়ে সেটা আমরা শেষে এই চ্যাপ্টারের শেষের দিকে আছে এই অনুঘটকের যে কার্যকারিতা, ক্রিয়া কৌশল। ধরা যাক এইদিকে আমরা এনার্জি শক্তিকে স্থাপন করেছি, এদিকে আমরা রিয়াকশান কোঅর্ডিনেশন স্থাপন করলাম। ঠিক আছে, তাহলে এখানে এনার্জি ধরা যাক এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট এনার্জি, এখান থেকে এটা হলো প্রোডাক্টে পরিণত হবে। তাহলে এটা কি, এই যে একটা গ্রাফটা টানলাম এটা কি?
কারণ একটা বিক্রিয়া পদার্থগুলো আমরা মিশিয়ে দিলাম মানে সেটা বিক্রিয়া হয়ে গেল, বিক্রিয়া করে ফেলে তা নয় কিন্তু। এটা বিক্রিয়া করতে গেলে তাদের একটা এনার্জি, শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিটা যদি না পায় তাহলে কিন্তু সেই বিক্রিয়া পদার্থগুলো কখনোই তাদের মধ্যে বিক্রিয়া ঘটবে না। আবার বলছি, এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে বিক্রিয়া পদার্থগুলোর একটা ন্যূনতম এনার্জি দরকার। আমি বিক্রিয়া পদার্থগুলো মিশিয়ে দিলি মানে সেটা বিক্রিয়া করে গেল তা নয় কিন্তু। ঠিক আছে, যে ন্যূনতম এনার্জি পেলে তবে সে বিক্রিয়া করার যোগ্যতা অর্জন করবে সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। সেই এনার্জিটা যদি না পায় সে কিন্তু কখনো বিক্রিয়া করবে না। অর্থাৎ আমি ধরা যাক এটা রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয়া পদার্থ আমি এই এনার্জিতে রেখে দিয়েছি, ঠিক আছে, এই এনার্জিতে রেখে দিলে সে কিন্তু কখনোই বিক্রিয়া করবে না। তাকে ন্যূনতম এখানে যে এই গ্রাফ অনুযায়ী এই এনার্জিটা পেলে তবেই সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ঠিক আছে, তাহলে এই যে এনার্জি সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এই ক্ষেত্রে এটা সম্মুখী বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি, এটা আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি। এটা E1 যদি হয় এটা E2, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার অ্যাক্টিভেশন মানে বিপরীত বিক্রিয়া যেটা ঘটে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বিক্রিয়া পদার্থের যে শক্তিটা সেটা কিন্তু কম, বিক্রিয়াজাত পদার্থের শক্তিটা অনেক বেশি। তাহলে এই যে এনার্জির যে গ্যাপটা এখানে দেখলাম আর থেকে পি এর যে এনার্জি গ্যাপটা, এই যে গ্যাপটা এটা হচ্ছে এনথ্যালপি চেঞ্জ। আমরা পড়েছি 11-এ যে এনথ্যালপি চেঞ্জ, হিট অফ এনথ্যালপি, সেটা হচ্ছে এইটা প্রোডাক্ট এনার্জি আর রিঅ্যাক্ট্যান্ট এনার্জি, এই দুটো পার্থক্যকে বলা হচ্ছে এনথ্যালপি চেঞ্জ, হিট অফ এনথ্যালপি। ঠিক আছে, তাহলে এইটা হলো অ্যাক্টিভেশন এনার্জি, মানে এই এনার্জিটা না পেলে কখনোই কিন্তু রিঅ্যাক্ট্যান্টগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে এটি হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। অনুঘটক কী করে? অনুঘটক এই যে শক্তিটা আছে, অ্যাক্টিভেশন এনার্জিটা আছে, সেটার পরিমাণটা কিছুটা কমিয়ে দেয়। ঠিক আছে, ধরা যাক এইটা হচ্ছে অনুঘটকের অনুপস্থিতিতে, এটা অনুপস্থিতিতে, আর এইটা হচ্ছে উপস্থিতি। অনুঘটকের উপস্থিতিতে এই বিক্রিয়া এইটা হলো, মানে এই যে এনার্জিটা কমিয়ে দিল। আর অনুঘটক না থাকলে সেটা কিন্তু এতক্ষণ এনার্জি লাগতো, অনুঘটক সেটা কী করলো না অ্যাক্টিভেশন এনার্জিটা বা যে সক্রিয় শক্তি সেটাকে কমিয়ে দিল, যার ফলে এই রিঅ্যাক্ট্যান্টগুলো সে কিন্তু সহজেই এই এনার্জিটা ওভারকাম করতে পারলো। ঠিক আছে, যার ফলে বিক্রিয়ার বেগ কিন্তু বা হার কিন্তু বেড়ে যায়। তাহলে এই অনুঘটক কী করলো, বিক্রিয়া কিন্তু অংশগ্রহণ করলো না, সে কী করলো না ওই অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিল, কমানোর ফলে সহজেই এই এনার্জিটা গেইন করলো, সহজেই লাভ করলো এবং পরে সে প্রোডাক্টে পরিণত হলো। তাহলে এই গেল অনুঘটকের কার্যবিধি। তাহলে আজ এই পর্যন্তই থাক, সবাই ভালো করে দেখবি, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করে জানাবি বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবি। সকলে সুস্থ থাকিস, ভালো থাকিস।